আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে ভালোবাসার ডায়েরি চ্যানেলে, যেখানে প্রতিটা গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি আর না বলা কিছু আবেগ। কখনো হাসি, কখনো কষ্ট, আবার কখনো এমন কিছু অনুভূতি যা হয়তো আপনার জীবনকেও ছুঁয়ে যাবে। তাই নিত্য নতুন ভালোবাসার গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। চলুন শুরু করা যাক আজকের গল্প। রাত পেরিয়ে ধরণীর বুকে দিনের সময় চলমান। গুঞ্জরিকা সকালেই শাহরিয়ারের নিকট দলিলখানা দিয়ে এসে নদীর চরের উদ্দেশ্য রওনা হয়ে দিয়েছে। অসুস্থ শীর্ণ দেহখানা জোরপূর্বক টেনে হাঁটছে মেয়েটা। আজকাল বুকটা ফাঁকা অনুভূত হয়, ফাঁপড়ের ন্যায় হৃদযন্ত্রটা ওঠানামা করে। এক দণ্ড শান্তি মেলে না। গন্তব্যস্থলে পায়ে হেঁটে যেতে ঘন্টা 5 লাগবে, কিংবা তার বেশি। মুন্সীনগর শ্বশুরবাড়ি থেকে শশীদিঘির দূরত্ব তেমন বেশি না। আব্বার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যেতে খুব বেশি হলে 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু আপাতত গুঞ্জরিকার হাত শূন্য। ওই বাড়ির মানুষগুলোর মতো ওদের জিনিসের প্রতিও আকাশ কুসুম বিতৃষ্ণা জন্মেছে। তাই কোনো টাকা পয়সা সাথে নেয়নি মেয়েটা। অগত্যা হেঁটেই যেতে হচ্ছে। অন্য সময় হলে গরুর গাড়ি নিত হয়তো। সময় বয়ে চলেছে তার মতো। সূর্যি মামার অবস্থান ঠিক মস্তক বরাবর। এতক্ষণে গুঞ্জরিকার পৌঁছলো গন্তব্যস্থলে। হাঁপাচ্ছে মেয়েটা। নদীর এপাশেই বৃক্ষের ছায়াতলে সবুজ ঘাসের উপর আস্তে ধীরে বসলো। মুগ্ধ চোখে আব্বার রেখে যাওয়া জায়গাটুকু দেখতে লাগলো। ওপাশে যাওয়ার জন্য সাঁকোর ব্যবস্থা নেই, খেয়া করে পার হতে হবে। কিন্তু গুঞ্জরিকা তো নিঃস্ব, তাই মন চাইতেও ওপাশে যাওয়া সম্ভব নয়। খুঁটিয়ে খুঁটিয়ে সবটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে মেয়েটা। আব্বা আর ভাইজানকে নিয়ে কত শত স্মৃতি মিশে আছে জায়গাটার কাছে। নদীর চরের মধ্যিখানে এক টুকরো পরিষ্কার জমি, যেখানে বেড়ে উঠেছে নানা রকমের গাছপালা। তাদের ছায়া তলে জমিটা বেশ শান্ত শীতল দেখাচ্ছে। চারপাশে সবুজের সাম্রাজ্য, এ যেন চোখের শান্তি। সামনে বয়ে চলেছে নদী। এত সুন্দর পরিবেশে অনায়াসে একাকী একটা জীবন পার করে দেওয়া সম্ভব। প্রকৃতির সাথে বন্ধুত্ব জমে উঠলে তখন আর মানবকুলে মন ঠাঁই পাবে না। কোথায় ঘর বাঁধবে সেটাও ভেবে নিল মঞ্জরিকা। ওই যে আব্বার লাগানো বকুল গাছ, তার নিচে ছোট্ট একটা কুঁড়ে ঘর হবে গুঞ্জরিকার। উঁচু গাছটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল। অধর যুগলে হাসির দেখা মিলল। ডুব দিল অতীতে। গাছটা রোপণ করা নিয়ে সুখকর একটা অতীত আছে। গুঞ্জরিকার বয়স তখন বড় জোর 8 অথবা 9 বছর। মেয়েটার তখন দৌড়ঝাঁপের সঙ্গী ছিল চন্দ্রা এবং পায়রা, দুজন সখী। একদিন একদিন জাব্বার আলীর সাথে বাড়ি থেকে এত দূরের চরে এলো ওরা তিনজন। আব্বা গুঞ্জরিকার পছন্দের বকুল ফুলের চারা রোপণ করবে, এতটুকুতেই যেন ঈদ লেগেছিল মেয়েটার মনে। গাছ হওয়া না হওয়া পরের কথা। এই চরে এসে দেখলো তাইমুর আগে থেকেই এখানে আছে। শুক্রবার হওয়ার দরুন বিদ্যালয়ে যায়নি। ভাইজানকে দেখেই কুঞ্জরিকার খুশি আকাশচুম্বী তখন। তাইমুর নিজ হাতে খুব যত্ন নিয়ে গাছটা লাগিয়েছিল। গুঞ্জরিকাকে জিজ্ঞাসা করেছিল। বকুল ফুল তোর খুব প্রিয়? গুঞ্জ মাথা নেড়ে হ্যাঁ বলেছিল। তাইমুর তখন বড় সাধ করে বলেছিল, এই যে একখানা বকুল গাছ লাগালাম, তোর সব সুখ দুঃখে ওকে সঙ্গী করিস, এখানে তোর সবটুকুকে বেঁধে রাখিস। তোকে বিয়ে দিয়ে এখানে একটা ঘর বানিয়ে দেব। তোর আর তোর স্বামীর চড়ুই পাখির মতো ছোট্ট সুখের একটা সংসার হবে। তোদের দিন কাটবে দুমুঠো খাবারের সন্ধানে, আর রাত কাটবে এই শান্তির নীড়ে। আমি যখন থাকবো না তখন বকুল ফুলের সুবাসে আমাকে খুঁজে নিবি। দেখবি প্রতিটা বকুল ফুলের সুগন্ধের সাথে আমার অস্তিত্বে মিশে আছে। ভাইজান তোকে সারা জীবন সঙ্গ দিবে। সব সময় ক্যাটক্যাট করা ভাইজানের মুখে ওই প্রথম এত সুন্দর কথা শুনেছিল কুঞ্জরিকা। যেখানে ছিল না কোনো বকা, কোনো পচানো, ছিল একরাশ আবেগ, একরাশ স্নেহ এবং অগাধ অপ্রকাশিত ভালোবাসা। ছোট্ট গুঞ্জরিকা ভাইজানকে জড়িয়ে কেঁদেছিল। কারণ একটাই, সে ভাইজানকে ছেড়ে কোথাও যাবে না। জাব্বার আলী বকুল গাছের চারপাশের জঞ্জাল পরিষ্কার করেছিলেন। বেশ রং ঢং করে নিজের কন্যা পুত্রের পাগলামি নিজে সামিল হয়েছিলেন। সখীর চোখের পানিতে চন্দ্রা আর পায়রার বুকটাও হু হু করে উঠেছিল। শেষমেশ তারাও সঙ্গ দিয়েছিল। সুখকর অতীত সব সময়ের ন্যায় এবারও গুঞ্জরিকাকে কাঁদালো।
কোনো ব্যতিক্রম ঘটল না। শাড়ির আঁচলে একাংশ তুলে ম্লান বদন মুছে নিল গুঞ্জরিকা। মেয়েটা ছলছল নেত্রযুগলের প্রতিবিম্বে সব যেন আজ আবারও নতুন করে দেখল। চোখের পর্দায় অতীত উঁকি দিয়েছিল কিয়ৎ সময়ের জন্য। জলে টইটুম্বর আঁখিচূড়া নিয়ে তাচ্ছিল্যের সাথে হাসলো, বিড়বিড় করে আওড়ালো। তুমি কথা দিয়ে কথা রাখলে না ভাইজান, আমার ছোট্ট ঘর বেঁধে দাওনি। শেখ বাড়িতে উৎসবের আমেজ। চৌধুরী বাড়ি থেকে বিয়ের তারিখ জানানো হয়েছে। আজ থেকে ঠিক 3 দিন পরে অর্থাৎ শুক্রবারে অদিতির বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। বাংলাতে ৪ঠা আশ্বিন। সকাল হতেই ব্যস্ত সময় পার করছে আরুষ। নিকট আত্মীয়দের নিকট হাতে লেখা দাওয়াতপত্র পাঠানোর ব্যবস্থা করছে ছুটে ছুটে। সকাল থেকেই দুপুর অবধি বসে বসে এগুলোই লিখেছে। এখন মানুষের কাছে দৌড়ে বেড়াচ্ছে। তাদের হাত তাদের হাত দিয়েই পাঠানো হবে এগুলো। আরুষ কিংবা আসমান শেখের যাওয়ার সুযোগ নেই। দুজনের হাতে অফুরন্ত কাজ আপাতত। এর মধ্যে আবার আরুষকে ব্যবসার দায়িত্ব সামলাতে হচ্ছে। 2-1 দিনের মধ্যেই নগর থেকে ব্যবসায়িক কাজে অতিথি আসবে। সব মিলিয়ে বড্ড ব্যস্ত সময় পার করছে ছেলেটা। মোটামুটি সবার নিমন্ত্রণপত্র পাঠিয়ে মাত্র নিজের কক্ষে এলো আরুষ। বাকিগুলো পাঠানোর জন্য বিকেলে বেরোবে। আফসোস হয়ে পড়ো, আজ যদি একটা বড় ভাই থাকতো তাহলে সব কিছু নিয়ে ওকে এত ছুটোছুটি করতে হতো না। হাহ, সবই কপাল। সব কিছুতেই আজকাল বড্ড ক্লান্ত লাগে। কিন্তু নিজের ক্লান্তির জের ধরে বোনের প্রতি থাকা দায়িত্ব সে অস্বীকার করতে পারে না। একটা মাত্র কলিজার বোন অদিতি শেখ, তার প্রতি কোনো অবহেলা রাখতে চায় না। বিয়েটা সব দিক থেকে নিখুঁত রাখার সর্বোচ্চ চেষ্টা থাকবে আরুষের। বাকিটা আল্লাহ ভরসা। শরীরে জড়ানো সফেদ রঙা পাঞ্জাবিটা আলগোছে খুলে পালঙ্কের একপাশে রাখলো আরুষ। ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছে, কপাল বেয়ে টপটপ করে ঘাম ঝরছে। কক্ষের চারপাশে দৃষ্টি ভাসমান হলো। হাত পাকাটা খুঁজলো কিন্তু পেল না। পালঙ্কের একপাশে আলগোছে মাথা রাখলো। নজর মেঝেতে নিবিষ্ট রইল। তৎক্ষণাৎ দরজা খোলার মৃদু শব্দ কর্ণগোচর হলো। নত দৃষ্টি তুলে সামনে তাকালো আরুষ। অমনি ক্লান্তির লোচন জোড়া শীতল হয়ে এলো। ছাড়লো এক আকাশসম মুগ্ধতা ছড়ালো এক আকাশসম মুগ্ধতা। মাত্রই গোসল দিয়ে বেরিয়েছে চন্দ্রা। ফর্সা উন্মুক্ত উদর, গলা ও কাঁধের একাংশ দৃশ্যমান। সিক্ত কেশ বেয়ে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। পিঠের একাংশ ভিজে আছে সেই পানিতে। অদূরে বসা স্বামী নামক মানুষটার অমন চাহনিতে চারিদিক থেকে এক রাশ লজ্জা ঘিরে ধরল মেয়েটাকে। লাল হয়ে ওঠা মুখটা নামিয়ে নিল। আরও সুমন্ত্র মুগ্ধের মতো বসা থেকে উঠে দাঁড়ালো। গুটি গুটি পায়ে এগিয়ে এসে চন্দ্রার মুখোমুখি দাঁড়িয়ে রইল। চন্দ্রা হাঁসফাঁস করে উঠল, খিঁচে নয়নজোড়া বন্ধ করে নিল। আরুষ এক পলক মেয়েটার উন্মুক্ত ঠোঁটের দিকে তাকালো। হাত উঠিয়ে আলতো করে ছুঁয়ে দিল সেথায়। দুজনের মধ্যিখানে থাকা দূরত্ব ঘুচিয়ে আর একটু ঘনিষ্ঠ হলো। মুখটা এগিয়ে চন্দ্রার কান বরাবর নিল। ফিস ফিস করে কিছু তিক্ত সত্য আওড়ালো। কণ্ঠস্বর একটু গম্ভীর এবং শীতল শোনালো। আমাকে রূপ দেখিয়ে কাছে টানতে পারবে না মেয়ে। তোমার প্রতি হয়তো আমার ক্ষণিকের মুগ্ধতা জন্মাবে। সুযোগ পাবে আমার স্পর্শকে গভীরভাবে আলিঙ্গন করার। রাত্রি শেষে তোমার শরীরের প্রতিটা পশমে আমার ছোঁয়া লেপ্টে থাকবে। অথচ কোথাও আমি রব না। ভালোবাসা তো এভাবে হয় না মেয়ে। তুমি বড্ড বোকা। চন্দ্রা তড়িৎ গতিতে নেত্রপল্লব মেলে চাইল, কিন্তু সামনে কেউ নেই। অথচ কয়েক সেকেন্ড পূর্বেও অপরপক্ষের গরম নিঃশ্বাস দিব্যি অনুভব করেছিল। বেনামি হাওয়ায় কণ্ঠস্বরের সাথে মানুষটাও যেন চোখের পলকে উধাও হয়ে গেল। চন্দ্রা একবার নিজের দিকে তাকালো। মানুষটার স্পর্শ লেপ্টে থাকা অংশের দিকে তাকিয়ে কেঁদে ফেলল। কেবল চন্দ্রা সবাইকে ঠকায়, তাকে কেউ ঠকায় না। এই যে এত আয়োজন করে কাকে ঠকানো হচ্ছে প্রতিনিয়ত। সকলের কাছে খারাপ হয়ে সবটা দিব্যি সয়ে যেতে হচ্ছে তাকে। সে তো চায়নি এই ভাগাভাগির সংসার। নিজের সখীর সুখ চাওয়া মেয়েটা কিভাবে পারে তার সুখের পথে কাঁটা হতে। তৎক্ষণাৎ স্মরণ হলো কারোর মুখ নিঃসৃত একটা বাক্য। পৃথিবীর সব সুখ তোমার হোক চন্দ্রাবতী, তবু আমার মতো করে কেউ কখনো তোমাকে এত জঘন্যভাবে ভালো না বাসুক। পৃথিবীর বুকে সায়াহ্ন নেমেছে। রাজ করছে নিকষ কালো আঁধার। আজ সারাদিন গুঞ্জরিকাকে একটা বারের জন্য দেখেনি আরুষ। অদিতিকে বিকাল নাগাদ জিজ্ঞাসা করেছিল, ফিরতির জবাবে পেয়েছিল সে জানে না ভাবিচান কোথায়। তারপর তো আরুষ আবার কাজে বেরিয়েছিল। ফিরল মাত্র। শেখ বাড়ির সামনে সুবিশাল বারান্দার চেয়ারে চিন্তিত মুখে বসে আছে ছেলেটা।
গায়ে শুভ্র রঙা পাঞ্জাবির উপরে একটা মোটা কালো রঙের শাল জড়ানো। দৌড়ঝাঁপের উপরে থাকলে ঠান্ডা তখন লুঙ্গি তুলে পালায়। আরুষের দৃষ্টি নিবদ্ধ বড় লোহার ফটকের দিকেই। কারোর ফেরার প্রতীক্ষার প্রহর গুনে চলেছে। তবে সেই অপেক্ষা দীর্ঘ হলো না। মিনিট 10 পেরোতেই অন্ধকারের মধ্যে একটা অবয়ব স্পষ্ট হলো। মানুষটাকে চিনতে আরুষের একটুও সময় বিলম্ব হলো না। চাতক পাখির মতো চেয়ে রইল। অবয়বটা ধীরে আস্তে সিঁড়ির কাছটায় আসতেই লণ্ঠনের নিয়ন আলোয় তার ফ্যাকাশে বদন স্পষ্ট হলো। অতীব কাঙ্ক্ষিত মুখটা দেখা মিলল, কিন্তু গুঞ্জরিকা যেন ওকে দেখেও দেখলো না। ব্যথিত শরীর টেনে শ্লথ গতিতে দরজার দিকে হাঁটা ধরল। তক্ষুনি পিছন থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর। আজ সারাদিন কোথায় ছিল গুঞ্জন? থেমে গেল মেয়েটার চলন্ত পদযুগল। বড় একটা শ্বাস ফেলে পিছু ফিরল। ভ্রুকুচকে বলল, আপনার জানার প্রয়োজন দেখছি না। আরুষ এক বাক্যে মেনে নিল। আজ কোনো তেরামো করলো না, জানার আগ্রহ দেখালো না, কেবল জানতে চাইলো। সারাদিনে খেয়েছো কিছু? গুঞ্জরিকা এই পর্যায়ে হেসে ফেলল। আমার প্রতি এত যত্নশীল কবে হলেন? আল্লাহ আমাকে না খেয়ে থাকার ক্ষমতাটুকু দিয়েছে। এই নিয়ে ভেবে আপনার মূল্যবান সময় নষ্ট করার প্রয়োজন নেই। অথচ আমার জীবনের সবচেয়ে মূল্যবান তুমি। কথাটা বলেই তার ছেলে সুরে মৃদু হাসলো আরুষ। চোখ সরিয়ে নিল গুঞ্জরিকার থেকে। গুঞ্জরিকার মুখের হাসি বাড়ল। উল্টো ঘুরে হাঁটা ধরল। আজকাল এসব কথা ওকে আর টানে না। শ্রবণেন্দ্রিয়ে ঝংকার তুলল পুরুষের শান্ত গলার আওয়াজ। অদিতিকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি আমি, খেয়ে নিও। মানুষের ওপর জমে থাকা রাগ, অভিমান অন্যের উপর দেখাতে নেই। যখন আমি থাকবো না, তখন বুঝবে কেউ হয়তো সত্যি ছিল তোমার জন্য, যে তোমার চোখে তার জন্য এক পৃথিবীর সবটুকু ঘৃণা দেখেও তোমার জায়গা কাউকে দেওয়ার দুঃসাহস দেখায়নি। তার মস্তিষ্কের প্রতিটা নিউরনে কেবল তুমিই ছিলে, তোমার রাজত্ব ছিল। না চাইতেও কয়েক কদম এগিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল কুঞ্জরিকা। অপর পক্ষের মুখনিসৃত কথাগুলো বড্ড পীড়া দিল। বুকের মধ্যিখানে সূক্ষ্ম একটা চিনচিনে ব্যথা অনুভব হলো। তা যেন ক্রমশ জোরালো হচ্ছে। গাল বেয়ে বাড়িধারা নামলো মেয়েটার। বিড়বিড় করে বলল, একজনকে ভালোবাসলে কখনো আরেকজনের নামে কবর পড়া যায় না শেখবাবু। কই, এত কষ্টের পরেও আমি তো এটা কল্পনাতেও আনতে পারিনি। জীবন একটা, বিয়ে একটা, এবং স্বামীও একটাই হয়। এখানে তৃতীয় পক্ষের কোনো জায়গায় থাকে না। মুখনিসৃত কথাতেই ইতি টেনেই সম্মুখে হাঁটা ধরল কুঞ্জরিকা। অদূরে বসে ছেলেটা কি শুনলো কথাগুলো? হয়তো, হয়তো না। কেবল কালো শানের মেঝেতে কয়েক ফোঁটা মূল্যবান পানি দৃশ্যমান হলো। তারা সাক্ষী হলো অপ্রকাশিত কিছুর। মধ্যিখানে পেরিয়েছে 2টো দিন। ইদানিং সময় যেন ঝড়ের গতিতে বেরোচ্ছে। আজ বৃহস্পতিবার। অদিতির গায়ে হলুদ। শেখ বাড়ি মেতেছে উৎসবের আমেজে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। গতকাল থেকেই সকলের আগমন ঘটেছে। সব বয়সের মানুষের পদচারণে মৃত বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে। হই হুল্লোড় পরিবেশ বিরাজমান। ছোট ছোট বাচ্চাগুলো ভ্রমরের মতো দৌড়ে চলেছে এদিকে সেদিকে। সিঁড়ির সম্মুখে চুপচাপ একাকী দাঁড়িয়ে আছে গুঞ্জরিকা। মুগ্ধ দৃষ্টি নিবিষ্ট সামনে দৌড়ঝাঁপ মত্ত নিষ্পাপ শিশুগুলোর দিকে। তারা নিজেদের মতো খেলছে, হাসাহাসি করছে। সেই সুমিষ্ট হাসির কুঞ্চন চারপাশ সেই সুমিষ্ট হাসির কুঞ্চনে চারপাশ মুখরিত হচ্ছে ক্ষণে ক্ষণে। কুঞ্জরিকা হাসির মুখে সবটা দেখে চলেছে। এতক্ষণে এতক্ষণে আলগোছে পাশ ফিরতেই চক্ষুগোচর হলো আরও একটা বাচ্চা মেয়ের আনন। তার সাথে সবার বেশভূষায় বেশ ভিন্নতা পরিলক্ষিত হলো। সদর দরজার এক পাশে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে। পরিহিত কাপড় নোংরা, চুলগুলো রুক্ষ এবং এলোমেলো। ছোট্ট মেয়েটা আকাঙ্ক্ষিত চোখে অন্য বাচ্চাগুলোর খেলা দেখছে। হয়তো তারও খেলতে সাজ জেগেছে, কিন্তু সাহস জুগিয়ে উঠতে পারছে না। বিচক্ষণ গুঞ্জরিকা ঠিকই বুঝছে পরিবারের অবস্থানের জন্য এত ভেদাভেদ। ছোট্ট মেয়েটার যত্ন নেই। হাত পা গুলো সরু খসখসে। হয়তো ঠিকমতো খেতে পায় না, যত্ন পায় না। হায় রে সন্তান! শুধু একটা সন্তানের জন্য আজ ভালোবাসার মানুষটার থেকে যোজন যোজন দূরত্ব সৃষ্টি হয়েছে। বুকের মাঝে অদৃশ্য ঘৃণার পাহাড় জমে চলেছে ক্রমশ। কেউ হাজার চেয়ে একটা সন্তান পায় না, আবার কেউ পেয়ে কদর করতে জানে না। বড় কথা, অভাবের সংসারে কদর শব্দটা বড্ড বেমানান। সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রহমত, যা সবার ভাগ্যে জোটে না। গুঞ্জরিকার চোখের কোণে পানি জমল।
ডান হাতটা আলতো করে নিজের জঠর ছুঁয়ে গেল। ছোট্ট একটা ভ্রূণ ওর গর্ভেও বড় হচ্ছিল, কিন্তু সে পৃথিবীর আরো দেখতে পারেনি। উহুম, তাকে দেখতে দেওয়া হয়নি। আল্লাহর বিচারের অপেক্ষায় মেয়েটা দিন গুনছে। তার নীরবতা, তার বুক নিঃসৃত, ক্লান্ত, ব্যথিত দীর্ঘশ্বাসই যথেষ্ট প্রকৃতির বুকে এই অবিচারের ঠাঁই মেলানোর জন্য। বাড়ি ভর্তি মানুষের সামনে নিজেকে আর ভাঙল না গুঞ্জরিকা। বড় একটা শ্বাস ফেলে নিজেকে সামলিয়ে নিল। পা বাড়ালো দরজার দিকে, এগিয়ে এসে বাচ্চাটার মুখোমুখি বসলো, মাথায় স্নেহের হাত রাখলো। ছোট্ট মেয়েটা সবগুলো দাঁত বের করে হাসলো। কি স্নিগ্ধ, কি অপরূপ সুন্দর সেই হাসি! গুঞ্জরিকার অসুস্থ মনটা চট করে ভালো হয়ে উঠল। বাচ্চাটা ওর দিকে তাকিয়ে শুধালো। তুমি কি নতুন বউ? কথাটা বলেই কুঞ্জরিকাকে ভালোভাবে দেখলো বাচ্চাটা। তর্জনী আঙ্গুল গালে ছুঁয়ে একটু ভাবুক হলো। কিন্তু আমি তো তোমাকে চিনি, এর আগেও তোমাকে এই বাড়িতে দেখেছি। আমাকে নতুন বউ দেখাবে তুমি? বাচ্চাটার অমন পাকনা কথাতে গুঞ্জরিকা হেসে ফেলল, ভাব জমিয়ে বলল। ঠিক নতুন নয়, তবে পুরনো বউ বলতে পারো। তোমাকে আমি নতুন বউ দেখাবো তো, তার আগে বলো তোমার নাম কি মিষ্টি মেয়ে? মিষ্টি মেয়ে শব্দ দুটো বাচ্চাটার ভীষণ পছন্দ হলো। খিলখিলিয়ে হেসে উঠল, রিনরিনে বাচ্চা কণ্ঠে প্রত্যুত্তর করলো। আমার নাম মোনা, পুরনো বউ। তাই বলে সত্যি সত্যি এমন সম্বোধন? গুঞ্জরিকা হাসি দমিয়ে রাখতে পারল না, মৃদু শব্দে হেসে ফেলল। কোনো কথা ছাড়াই মনাকে কোলে উঠিয়ে নিল, হাঁটা অবস্থাতেই বলল। তোমার মধ্যেই সুন্দর তোমার নামটা। আমাকে কি এখন থেকে এই নামে ডাকবে তুমি? মনা ভয় পেল, ভয়ার্ত চোখে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। গুঞ্জরিকার সাথে এতক্ষণে বেশ ভাব জমে গেছে তার, তাই সব সময়ের মতো পাকা পাকা বুলি আওড়ালো। মনটা ঈষৎ ভার করেই বলল, মুখটা ম্লান দেখালো। পুরনো বউ, আমাকে নামিয়ে দাও তুমি। আমি নোংরা, আমাকে কেউ ভালোবাসি না, কেউ আদরও করে না, কেউ খেলতেও নেয় না। মা বলেছে আমাকে একা থাকতে। আমরা তো গরিব, আমাদের ছক থাকতে নেই। থমকে দাঁড়িয়ে পড়ল গুঞ্জরিকা। 5-6 বছরের বাচ্চার মুখে এমন কথা শুনে ওর চক্ষু জোড়া চড়ক গাছ। বড় বড় চোখে চেয়ে আছে। এতটুকু মেয়ের মস্তিষ্ক এত ভেদাভেদ উপলব্ধি করে ফেলল। এই সমাজে টাকার বড়াই করা মানুষগুলো এক একটা কীট। তাদের ক্ষমতার বড়াই থেকে একটা নিষ্পাপ শিশুও রক্ষা পায় না। মনাকে পুরো দমে অবাক করে দিয়ে ওর কপালে চুমু এঁকে দিল কুঞ্জরিকা। পুনরায় হাঁটতে শুরু করলো। আজ থেকে তোমার খেলার সঙ্গে আমি, রোজ তুমি আর আমি খেলবো, ঠিক আছে? তুমিও সুন্দর, আমিও সুন্দর, দুই সুন্দরী একসাথে অনেক খেলা করবো, কেমন? ছোট্ট মনা মাত্রাতিরিক্ত খুশি হলো। এভাবে কেউ কখনো ওকে বলেনি, ওর সাথে খেলতে চায়নি। অতটুকু বাচ্চার চোখে কৃতজ্ঞতার পানি দেখা মিলল। মনা হেসে মাথা নেড়ে নেড়ে বলল। তুমি খুব ভালো পুরনো বউ। না না, আমি তোমাকে ছকি ডাকবো। আজ থেকে আমরা ছকি। কি কি মজা! আমি নতুন ছকি পেয়েছি। গুঞ্জরিকা এই পর্যায়ে বেশ জোর আওয়াজেই হেসে উঠল, বিড়বিড় করে আওড়ালো। আমিও নতুন সখী পেয়েছি। বুকের মধ্যিখানে আঁকড়ে ধরলো মোনার মাথাটা। অদ্ভুতভাবে ভেতর থেকে অন্যরকম শান্তি অনুভূত হলো। মা সত্তাটা তার দেখা দিল। মোনাকে নিয়ে সেভাবেই দোতলার উদ্দেশ্যে এগিয়ে চলল গুঞ্জরিকা। চারপাশে উপস্থিত সকলের আর দৃষ্টির বিন্দুমাত্র তোয়াক্কা করল না। 5 বছর খুব তো করলো সমীহ, আর কত? যাদের এত মেনে চললো, দিন শেষে কেউ তো ভরসার বুকটা এগিয়ে দিল না। এই পৃথিবীতে কেউ কারোর না, নিজের কিছু না থাকলে কেউ তোমাকে মূল্য দিবে না। ওখানে অবস্থান করা সকলে বাড়ির বউয়ের এমন উঁচু শব্দের হাসি শুনে নাক মুখ কুঁচকালো। মেয়ে মানুষ, তাও বাড়ির বউ, এত জোরে হাসে কিভাবে? গুরুজনদের মানে না, সুশিক্ষার অভাব। আজ মাঠে আমন ধান লাগানোর জন্য দুজন মজুর হওয়ার কথা থাকলেও হয়নি। একজন এসেছে কেবল, আর একজন নিকট আত্মীয়র মা মারা যাওয়ায় সেখানে গেছে। এখন হাতের কাজ ফেলে মাঠে যেতে হবে আরুষকে। ওই একজন মজুরকে সঙ্গ দিতে হবে। ধানের চারা রোপণ করা অত্যাবশ্যক, না হলে ওগুলো নষ্ট হয়ে যাবে। লোকসান খেতে হবে বড় মাপের।
এবছরে চারার মূল্য অনেক, তাই সেই কাজের উদ্দেশ্যেই সকালে বেরোচ্ছিল। যত দ্রুত যাবে তত দ্রুতই কাজ সেরে ফিরে আসতে পারবে। বাড়িতেও তো কাজ কম নয়, অথচ নিচে এসে চোখ জুড়িয়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত একটা মুহূর্তের সাক্ষী হলো ছেলেটা। ওর গুঞ্জর কোলে একটা বাচ্চা। এমন একটা দিন সত্যিই আসুক ওদের জীবনে, স্বপ্ন সত্যি হয়ে ধরা দিক এই ছোট্ট জীবনে, নয়তো সময়টা এখানেই থেমে যাক। সুখকর অনুভূতির সাথে সূক্ষ্ম একটা ব্যথা প্রতিটা শিরা উপশিরায় প্রভাবিত হলো। তার বাস্তবতার প্রতিবিম্ব হয়ে ধরা দিল মন মস্তিষ্কে। অনুভব করলো চিরন্তন সত্যটা। আরুষের চোখে মুগ্ধতা আর বুক পুড়ে চলেছে নির্নিমেষ। ছেলেটা যখন বাস্তবতা কল্পনার মধ্যস্থানে দাঁড়িয়ে দুঃখকে লালন করতে ব্যস্ত, তখন শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো পরিচিত নারী কণ্ঠস্বর। এই আরুষ, তোর বউটারে আজ সুশিক্ষা দিতে পারলি না। বাড়ি ভর্তি মানুষের সামনে কিভাবে হাসলো দেখলি? আরুষের মসৃণ কপাল গুটিয়ে এলো, ভ্রু যুগল কুঁচকে পাশ ফিরে তাকালো। দেখলো বড় খালামণি দাঁড়িয়ে আছেন। শোনা গেল বিরক্ত মিশ্রিত গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। সেই বাড়ির বউ হওয়ার আগে একজন মানুষ, আর একজন মানুষের অবশ্যই হাসার অধিকার আছে। এটা তার নিজের বাড়ি খালামণি। ভদ্রতার সাথে কথাগুলো বলে হনহনিয়ে ওখান থেকে প্রস্থান করলো আরুষ। রেবেকা শেখ এমন সোজা সাপটার জবাবে একটু অপমান বোধ করলেন। সাপের মতো ফুঁসে উঠে চলে গেলেন রান্নাঘরের দিকে। হয়তো বোনের কান ভাঙাবেন, এটাতেই তিনি বেশ পটু আছেন। বেশ কিছুক্ষণ সময় পেরিয়েছে। গুঞ্জরিকা নিজ হাতে মনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাইয়ে দিয়েছে। আগামীকাল আসতে বলেছে। নতুন কয়েকটা জামা কিনে দেবে মনাকে। এই তো এখন দুজন মিলে খেলছে। সঙ্গ দিয়েছে আরিকা। গুঞ্জরিকা অবাক হয়েছে বেশ। সেই সকাল থেকে বাচ্চা মেয়েটা ওদের বাড়িতে আছে, অথচ তার পরিবারের কারোর কোনো মাথা ব্যথা নেই। একটা বার খোঁজ করতে অবধি আসেনি। গুঞ্জরিকার এই পর্যায়ে মনে হলো মনার বাড়িতে যাওয়া উচিত। হতে পারে তার মা অন্যদিকে খুঁজছে, জানে না এখানে এসেছে। মনাকে ডাকলো। সখী, তুমি বাড়িতে যাবে না? মনা আরিকার সাথে হেসে হেসে কথা বলছে আর খেলছে। ঘাড় ঘুরিয়ে ওর দিকে চাইলো। হ্যাঁ যাবো তো ছকি। তাহলে নিচে চলো, তোমার আম্মা নিশ্চয়ই এতক্ষণে খুঁজছে তোমায়। মায়ের খোঁজার কথা শুনতেই মনা দ্রুত পালঙ্ক থেকে নেমে দাঁড়ালো। গুঞ্জরিকা হাত ধরেই বলল। চলো, আমি বাড়িতে বলে আসিনি সখী। গুঞ্জরিকা হেসে মাথা নেড়ে সায় জানালো। ওর সাথে হাঁটা ধরলো। চৌকাঠের সম্মুখে আসতেই মুখোমুখি হলো চন্দ্রার। চন্দ্রা হাসি মুখে ওদের দুজনকে দেখলো, মিষ্টি করে হাসলো। তোর বাচ্চা এটা? ওহো, তোর দ্বারা তো সম্ভব নয়। কোথায় পেলি ওটাকে? হাসতে হাসতে জায়গা মতো তীর ছড়তে বরাবরই পটু চন্দ্রা। গুঞ্জরিকা অবশ্য ধরলো না ওইসব কথাবার্তা, উল্টে ক্ষীণ হাসলো। তোর দ্বারাই তো সম্ভব, তোরটা দিয়ে না হয় তখন খেলবো। আমার বাচ্চাকে তোর কাছে আসতে দেওয়া যাবে না গুঞ্জ। তখন যদি তোর মতো বন্ধা হয়ে যায়, কপাল পুড়বে আমার সন্তানের। কথাগুলো বলেই শব্দ করে হেসে উঠল চন্দ্রা। বোঝাতে চাইলো সে মজা করছে। গুঞ্জরিকা শান্ত চোখে দেখলো সেই উপেক্ষার হাসি, অনুভব করলো শব্দহীন ভাষার কটাক্ষ। এতে মেয়েটার মুখে হাসি বাড়লো বই কমলো না। অথচ দিব্যি আমি আর তুই এক থালাতে খেয়েছি। এমনকি এখন তুই আমার ঘরে থাকছিস, আমার স্বামীকে শুয়ে দিচ্ছিস, আমার ব্যবহৃত সব কিছুই তুই ব্যবহার করছিস। ছোট কয়েকটা সাধারণ বাক্য, অথচ সামনে দাঁড়ানো প্রতিপক্ষকে একেবারে মাটিতে মিশিয়ে ধূলিসাৎ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। চন্দ্রা যেন না চাইতেও আবারও পরাজিত হলো, কিন্তু সেটা সে বরণ করতে নারাজ। ততক্ষণে গুঞ্জরিকা মোনাকে কোলে উঠিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হয়েছে। সেদিকে চেয়েই দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলল চন্দ্রা। শুধু আমি না, তোর স্বামীও আমাকে ছুঁয়ে দেখেছে। তোর জায়গা এখন আমার। তুই আমার ভাগ্যের সবটুকু সুখ কেড়ে নিয়েছিস গুঞ্জ। সেই দিন আমাকে সে সুযোগ দিসনি। তুই সেই দিন আমাকে ফিরিয়ে না দিলে আমাদের শেষ থেকে সবটা শুরু হতো। তুই আমার ভালো চাস না। তুই আমার সখী হতে পারিস না। তুই পাষাণ গুঞ্জ। কথাগুলো বেশ জোরেই বলল চন্দ্রা, লক্ষ্য অপরপক্ষ অবধি পৌঁছে দেওয়া। মেয়েটার গলা কাঁপছে, চোখ জ্বলছে, বুকটা যাতনায় পিষ্ট হচ্ছে, অথচ গুঞ্জরিকা থামেনি, অটল কদমে এগিয়ে চলেছে। তবে কি শোনেনি চন্দ্রার অভিযোগে পরিপূর্ণ কথাগুলো? কে জানে, হয়তো শুনেছে, হয়তো না।
যার লগে আমার মন মিলে তার লগে ভাগ্য মিলে না। ভাইজানের মুখ নিঃসৃত এমন কথাতে সেদিন অবিশ্বাস্য নয়নে চেয়েছিল কুঞ্জরিকা। গ্রাম্য ভাষাতে উচ্চারিত প্রতিটা শব্দ অদ্ভুত রকমের অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তাইমুরের সাথে এক জীবনের শেষ কথোপকথন ছিল এইটাই, অথচ সময় ঘুরে ভাইজানের বলা কথাগুলো নিজের সাথে মিলে গেল। তবে কি ভাইজানের দীর্ঘশ্বাসে ছিল কুঞ্জরিকা? চাইলে কি ভাইজানের শেষটা সুখকর হতে পারতো? পারতো কি? গায়ে হলুদের পর্ব শেষ হয়েছে দুপুর নাগাদ। সময় পেরিয়ে ধরনের বুকে সাজ নেমেছে। আলোর অস্তিত্ব ক্রমশ ফিকে হয়ে এসেছে। আঁধার তার পুটলা পুটলি বেঁধে প্রকৃতিতে রাজত্ব করতে নেমেছে। গুঞ্জরিকা মাগরিবের নামাজ আদায় করে রান্নাঘরে এসেছে অদিতির জন্য মেহেন্দি বাটতে। স্বেচ্ছায় খুশি মনে কাজটা হাতে নিয়েছে। রান্নাঘরে দক্ষিণা বাতায়ন গলিয়ে ক্ষণে ক্ষণে প্রবেশ করছে শীতল মারুত, ছুঁয়ে দিচ্ছে ক্লান্ত চিত্তের আধিকারিণীকে। রাঙা হাতে থমকে বসে আছে কুঞ্জরিকা, দৃষ্টি নিবিষ্ট খিড়কির ওপাশে দৃশ্যমান পুষ্পে। বসার ঘর থেকে সমস্যারে ভেসে আসা অট্টহাসির শব্দে কুঞ্জরিকা নড়ে চড়ে বসল। ধ্যান ভাঙল। ধুর, এসব কি উদ্ভট কথা ভাবছে! না চাইতেও মস্তিষ্কের প্রতিটা নিউরনে দখলদারিত্ব চালাচ্ছে চন্দ্রার বলা শেষ বাক্যগুলো। বার কয় মাথা চাকিয়ে এসব থেকে বেরোতে চাইল। নিজের কাজে পুনরায় মনোনিবেশ করলো মেয়েটা। আর একটুখানি বাকি, ওটুকু বাটা হলেই শেষ। নিশ্চয়ই ওর অপেক্ষায় বসে আছে অদিতি। পেরিয়েছে মিনিট 10, গুঞ্জরিকার মেহেন্দি বাটা শেষ। সবটা ঠিকঠাকভাবে গুছিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। হাতে একটা পিতলের বাটি, যেটাতে মেহেন্দি বাটা রাখা। পায়ে পায়ে এগিয়ে এসে বসার ঘরের চৌকাঠের সম্মুখে দাঁড়ালো। সম্পূর্ণ কক্ষ মানুষে পরিপূর্ণ। গুঞ্জরিকা মুচকি হেসে ভেতরে প্রবেশ করলো। দেখলো পরিবারের সকলেই উপস্থিত আছে, সাথে অতিথিরাও। আরুষ এবং আসমান শেখ একপাশে দাঁড়িয়ে কিছু একটা নিয়ে আলোচনা করছে। আর কোনো দিকে তাকালো না গুঞ্জরিকা। সোফায় বসা অদিতির সামনে দাঁড়িয়ে মেহেন্দির বাটিটা এগিয়ে দিল। অদিতি হাসি মুখে নিল, বলল, এত বেটেছ ভাবি, তুমি দিবে না? বসো এখানে। অদিতির মুখের কথাতেই গুঞ্জরিকা ভীষণ খুশি হলো। যদিও ও থাকবে না এখানে, আর না আড্ডাতে সামিল হবে, মেহেন্দি দিবে। কিছু বলার উদ্দেশ্যে অধর নাড়াতেই কর্ণগোচর হলো রোকেয়া শেখের কথা। বেশ কটাক্ষের সাথেই বলল, শুভ কাজে যাকে তাকে সঙ্গে নিতে নেই অদিতি, তুমি সাত্বিকে দিয়ে মেহেন্দি লাগিয়ে নাও। পরপরই বিড়বিড় করে আওড়ালেন, চাল চুলোহীন মেয়ে, বাপের মতোই আদব কায়দা নেই, ফকিরের ঘরের। মুখের কথাতে ইতি টানতে পারলেন না রোকেয়া শেখ। ঝড়ের গতিতে পানি জাতীয় কিছু একটা উড়ে এসে পড়ল মুখে। মুখে দৃশ্যমান বিন্দু বিন্দু কণার উপরে আলতো করে ছুঁয়ে দিতেই আঠালো অনুভব হলো। ওটা যে কি সেটা বুঝতে একটুও সমস্যা হয়নি। চোখ জোড়ায় দপ করে আগুন জ্বলে উঠল। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইলেন রোকেয়া শেখ, যেন জ্যান্ত গিলে খাবেন। কক্ষে উপস্থিত সকলের চক্ষু জোড়া চরক কাজ হয়ে গেছে। হই হুল্লোড়ে মেতে থাকা পরিবেশ একেবারে শান্ত। পিন পতন নীরবতা বিরাজমান কক্ষের সর্বকোণে। অথচ গুঞ্জরিকা নির্বিকার। ভাবটা এমন যেন কিছুই হয়নি। রোকেয়া শেখ উচ্চস্বরে কর্কশ গলায় প্রশ্ন ছুড়লেন, এত বড় দুঃসাহস কিভাবে দেখালি তুই? তোকে তো আজ উচিত শিক্ষা দেব। কথা শেষ হতেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সেই একইভাবে একতলা পানি জাতীয় কিছুর অস্তিত্ব মুখমণ্ডলে অনুভব করলেন রোকেয়া শেখ। সবে মাত্র দাঁড়িয়েছিলেন, পা জোড়া আর এক কদমও নড়ল না। হুঙ্কার ছুড়ল আরুষ। গঞ্জন এইবার অতিমাত্রা বাড়াবাড়ি করছে, এক্ষুনি কক্ষ ত্যাগ করবে তুমি। গুঞ্জরিকা শুনল কথাগুলো, তবে বিশেষ বার্তা দিল না। রোকেয়া শেখের দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে আওড়ালো, এইভাবে সাহস দেখিয়েছি এবং আপনি এটারই যোগ্য। থেমে গেলেন কেন? দিন আমাকে উচিত শিক্ষা। এতক্ষণে আরুষের ধৈর্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল। বাড়ি ভর্তি মানুষের সামনে এই রঙ্গ তামাশা না করলেও পারে। তো যেটুকু সম্মান অবশিষ্ট ছিল সেটুকুও আজ ধূলিসাৎ করতে মাঠে নেমেছে সকলে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে তেড়িয়ে গেল গুঞ্জরিকার দিকে। আসমান শেখ ছেলেকে থামাতে চাইলেও ব্যর্থ হলেন। গুঞ্জরিকার মুখ বরাবর পুরুষালীর শক্ত হাতটা উঠেও থেমে গেল। আরুষের কর্ণগোচর হলো কঠিন গলায় আওড়ানো নারীর তেজি কণ্ঠ। আপনি থামলেন কেন? মারুন। আপনার আম্মা আমার আব্বাকে নিয়ে কটু কথা বলেছে, শুনছেন নিশ্চয়। সেই সাহস আপনার আম্মা পান কোথা থেকে? আমার আব্বার নখের যোগ্য নয় এই পরিবারের কেউ। আমার আব্বা সহ আমার পরিবারের
কাউকে নিয়ে একটা শব্দ আড়ালে কসম মাটিতে পুঁতে রেখে দিব তাকে। গুঞ্জরিকা যেন নিজের মধ্যে নেই, রণমূর্তি ধারণ করেছে। মুখ নিঃসৃত প্রতিটা শব্দ বহন করছে তার নিজস্ব তেজস্বিতা। আরুষ হাত নামিয়ে নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালালো। এক্ষুনি একটা অঘটন ঘটিয়ে ফেলতো। বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলালো। বজ্র গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ল। গুঞ্জন শেষবার মতো বলছে, নিচের কক্ষে যাও, নয়তো আমি বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলবো। বাক্যটাতে দাঁড়িয়েও টানতে পারল না আরুষ। থাপ্পড়ের প্রবল আওয়াজে থমকালো শেখ বাড়ির পরিবেশ। চমকে উঠল ওখানে অবস্থান করা সবাই। থমকালো উপস্থিত সকলের হৃদস্পন্দন। আঁখি জোড়া কপালে তুলে হতবাক হয়ে তাকিয়ে রইল। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা সবাই বাকরুদ্ধ হয়ে পড়ল। যা হচ্ছে সবটা হঠাৎ ধেয়ে আসা ঝড়ের মতোই ঘটে যাচ্ছে। সবটা একেবারে কল্পনাতীত। বাড়ির উপর দিয়ে মৃদু মন্দ গতিতে শীতল হাওয়া বয়ে গেল। এতে যেন নিশ্চুপতা বাড়ল কয়েক গুণ। আরুষ ডান হাতটা তুলে নিজের রক্তিম গালে ছোঁয়ালো বার কয়েক। ঘাড়টা কটমট শব্দ তুলে দুদিকে ঘোরালো। না, ঠিকই আছে, তবে নরম হাতের জোরটা আসলেই প্রশংসার দাবিদার। গুঞ্জরিকার এমন দুঃসাহসিক কাজটা পুরুষ অহংয়ে বড্ড আঘাত হানল। তবে জোরপূর্বক নিজেকে দমিয়ে রাখলো আরুষ। ঝামেলা বাড়াতে মন সায় দিল না। আরুষ 2 পা এগিয়ে যেয়ে কুঞ্জর মুখোমুখি দাঁড়ালো। চোখে চোখ রেখে হিসিয়ে বলল, শান্তি, এইবার আসতে পারো এখান থেকে। গুঞ্জরিকার ওষ্ঠজোড়ার কোণ ঘেঁষে বক্র হাসি খেলে গেল। ইশারায় নিজের হাতটা দেখিয়ে অদমনীয় কণ্ঠস্বরে বলে উঠল, এই খেটে যাওয়া হাত আপনাদের সকলের সুশ্রী চেহারার নকশা পরিবর্তন করার ক্ষমতা রাখে। মায়ের ছেলে হয়ে বউয়ের সাথে করা অবিচারের জন্য এটা আপনার প্রাপ্য ছিল। আজও পারলেন না নিজের মায়ের দিকে আঙ্গুল তুলতে, ছুটে এলেন কেবল আমাকে থামাতে। অথচ সত্যি কারোর অজানা নয়, কে দোষী সেটা সবাই জানে। নিজ কথাতে সমাপ্তি টেনে চারপাশে এক ঝলক আর দৃষ্টি তাক করলো কুঞ্জরিকা। পরক্ষণেই বড় বড় পা ফেলে ওখানে পরক্ষণেই বড় বড় পা ফেলে ওই ঘর থেকে প্রস্থান করলো। আরুষ নিজেও আর দাঁড়ালো না। মন মেজাজ ক্ষিপ্ত হয়ে আছে। নিজেকে সামলানো বড্ড প্রয়োজন। মাথা ঠান্ডা না হলেই বাড়িতে আগুন লেগে যাবে। অদূরে দাঁড়ানো চন্দ্রা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। গুঞ্জরিকার সামনে আরুষের সিংহ থেকে বিড়াল হয়ে যাওয়াটা ওকে যেন নিজের পরাজয়ের আগাম বার্তা দিয়ে দিল। এভাবে চলতে দিলে হবে না, অন্য কিছু ভাবতে হবে। দন্ত দিয়ে অধর চেপে ভাবলো কিয়ৎ সময়। অমনি চট করে একটা বুদ্ধি খেলে গেল মাথাতে। নিজের অবস্থান ধরে রাখতে হলে এতটুকু করতেই হবে। আজকের ঘটনাকে পুঁজি করে অনেক কিছুই করা সম্ভব। জিততে এসে হেরে গেলে তো চলবে না। হুম, একদমই নয়। কুটিল হাসলো মেয়েটা। রোকেয়া শেখ ততক্ষণে কক্ষ ত্যাগ করেছেন। আয়েশা শেখ গুনগুনিয়ে কাঁদছেন আর আউড়িয়ে চলেছেন, শেষ পর্যন্ত কিনা নাতবর থুতু খাওন লাগবো মোর বৌমারে। এই দিনও দেখবার ছিল, এই দিন দেখবার আগে মোর মরণ কেন হইল না। অদিতি এইসবে তিতিবিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। মায়ের উপর রাগের সাথে অভিমান জমলো। শখের মেহেন্দির উপরে অনীহা জন্মালো। ওটা আর কখনোই হাতে লাগাবে না। মেহেন্দির বাটিটা ফ্লোরে ছুঁড়ে ফেললো। সেই শব্দে আরো একবার সকলে চমকালো। অদিতি সেই সব পরোয়া করলো না। হনহনিয়ে চলে গেল নিজের কক্ষের দিকে। হাসি খুশি একটা মুহূর্ত হঠাৎ করেই বিষাদে ছেয়ে গেল। সদর দরজার সম্মুখে শাহরিয়ার দাঁড়িয়ে আছে। হাতে একটা সফেদ রঙা কাগজ চলচল করছে। গুঞ্জরিকাকে সেটা দিতেই মূলত শেখ বাড়িতে এসেছে। আজ দুপুরেই বাড়িতে ফিরেছে নগর থেকে। ওর মুখোমুখি হাসি মুখে অবস্থান করছে কুঞ্জরিকা। বসার ঘর থেকে নিজের কক্ষে যাওয়ার সময়ই ভাইজানকে দেখে থেমেছে। আরুষ খাবার টেবিলের নিকটবর্তী দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাত জোড়া আড়াআড়ি ভাবে বুকের ওপর ভাঁজ করে রাখা। শানিত দৃষ্টি নিবিষ্ট ওদের দিকেই। এসেছিল মূলত পানি খেতে। শাহরিয়ার বাড়ির ভেতরে খবর জানে না, তবে বিয়ে বাড়ির এমন শান্ত পরিবেশ দেখে কিছু একটা ঠিকই আঁচ করতে পারছে। হাসি মুখে শাহরিয়ার জানতে চাইল, ভালো আছেন ভাবি? সব ঠিকঠাক আছে তো? কুঞ্জলিকা মুচকি হাসলো, প্রত্যুত্তর করলো, আলহামদুলিল্লাহ ফাইজান, আপনি কেমন আছেন? এদিকে সব ঠিকঠাক। কেবল নতুন করে মা এবং মায়ের ছেলেকে তাদের অবস্থান সম্পর্কে অবগত করেছি। শাহরিয়ারের কপালে ভাঁজ পড়ল। অত শত বুঝলো না। দৃষ্টি চেয়ে থমকালো আরুষের দিকে। বন্ধু দুর্বোধ্য চাহনিতে চোখ মেলল। আরুষের ডান গালটা লাল হয়ে ফুলে আছে। ঘটনা হয়তো কিছুটা ঠাহর করতে পারলো,
তবে কারোর ব্যক্তিগত বিষয়ে জানার আগ্রহ দেখালো না। হাতের কাগজখানা এগিয়ে দিল কুঞ্জলিকার দিকে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। এই যে এটা নিন, কাজ শেষ। কুঞ্জলিকা হাসি মুখে নিল ওটা, সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করলো। ভাইজান, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। এই নগণ্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার নিকট। বিয়ে ঝামেলাটা মিটিয়ে আমি আসবো আপনার বাড়িতে প্রয়োজনীয় কথাগুলো বলতে। শাহরিয়ার মাথা নেড়ে সম্মতি দিল। অবশ্যই ভাবি, আপনার পাশে সবসময় আছি। এখন আসি তবে। কুঞ্জলিকার সাথে সাথেই বলে উঠল। ভেতরে আসুন ভাইজান, কিছু মুখে দিয়ে তারপর যাবেন, নয়তো আমি কষ্ট পাবো ভীষণ। শাহরিয়ারের মুখে হাসি বাড়ল। মেয়েটাকে একেবারে নিজের বোনের মতোই মনে হয়। বলল, ক্লান্ত লাগছে ভীষণ, একটু বিশ্রামের প্রয়োজন ভাবি। নগর থেকে এসেই আরতে গিয়েছিলাম, ফিরেছি কিছুক্ষণ আগেই। অন্য কোনো দিন খাবো না হয় ইনশাল্লাহ। কুঞ্জলিকা ভাইজানের অবস্থা বুঝলো, তাই আর জোর করলো না, মেনে নিল শাহরিয়ারের কথা। আচ্ছা ভাইজান, সাবধানে যাবেন, আজকের সবটা তোলা রইলো। শাহরিয়ার মৃদু শব্দে হেসে ফেলল। আচ্ছা তাহলে রাখুন, আমি আসি। কথাটা বলেই চলে গেল শাহরিয়ার। গুঞ্জরিকা দিব্যি অনুভব করতে পারছে পিছনের তীক্ষ্ণ দৃষ্টি, যেটা ওর দিকেই নিবদ্ধ। বড় একটা শ্বাস ফেলে উল্টো ঘুরে দোতলার উদ্দেশ্যে হাঁটা ধরল। প্রথম সিঁড়িতে পা রাখতেই কর্ণগোচর হলো পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। এখনো মুক্তির আশা করছো তুমি, বোকা মেয়ে? গুঞ্জরিকা স্বেচ্ছায় থামালো নিজের পদযুগল, পিছু ফিরল, এগিয়ে এলো কয়েক পা, দুজনের মাঝে মোটামুটি একটা দূরত্ব রেখে দাঁড়ালো। স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, গাছেরও খাবেন, তলারও কোড়াবেন, আর সব আমি মুখ বুজে সহ্য করব? আমাকে আপনার অবলা নারী মনে হয়? যেই শরীরে মুগ্ধতা আসে সেখানে নিজের ঠিকানা খুঁজে নিন। আরুষের অধর যুগল একপাশে কিঞ্চিত উঁচু হলো, বাম ভুরু তুলে বলতে শুরু করলো। প্রথমত বিয়েতে তোমার মত ছিল গুঞ্জন, দ্বিতীয়ত তুমি ব্যতীত কারোর প্রতি মুগ্ধ হয়নি, তৃতীয়ত তুমি চাইলে আমি ওই মেয়েকে তালাক দিয়ে দেব, তবুও তোমার মুক্তি নেই, এবং সর্বশেষ ঘটনার সবটা সম্পর্কে তুমি অবগত, তাই এই বিয়েকে এত বড় করে দেখার কিছুই নেই। এত বড় মিথ্যা! রাগে ঘৃণায় শরীর গুলিয়ে উঠল কুঞ্জরিকার, ক্ষিপ্র গলায় পড়ল, আপনার ওই মুখে একদলা থুতু আরুষ শেখ। ভয় পাবেন না, এক্ষুনি এখান থেকে যাচ্ছে না। এই বাড়ির সকলের উপযুক্ত জায়গা দেখিয়ে তবেই না হয় নিজের গতি করব। আমার বাবাকে নিয়ে কটু কথা শোনানোর দুঃসাহস দেখিয়েছে আপনার আম্মা। নিজের করা কুকর্ম জেনেও সে চুপ থাকেনি। উচিত ছিল নিজের চুপ থেকে আমাকে শান্ত থাকতে দেওয়ার। শুরুটা আপনার আম্মাই করেছে। দুই আঙ্গুল অপরের দিকে তুললে তিন আঙ্গুল কিন্তু নিজের দিকে থাকে গুঞ্জন। তুমি একেবারে নির্দোষ, বিষয়টা এমনও নয়। নিজের সাথে ঘটে যাওয়ার কোনো কিছু সম্পর্কে তুমি আমাকে অবগত করো নাই। আমি কি তোমার কেউ ছিলাম না তখন? কোনো তৃতীয় ব্যক্তি ছিল না আমাদের মধ্যেখানে। তবে আমাকে কেন পরিবারের সদস্যদের বাইরে থেকে তোমার দুঃখের কথা শুনতে হলো? সে তোমার একার অংশ ছিল না। তোমার অপূর্ণতা শুধু তোমার একার নয়, আমার নিজেরও। তুমি স্বেচ্ছায় নিজের জায়গা ছেড়ে দিচ্ছ। আরুষ কথাগুলো বলেই সামনে থেকে সরে গেল। গুঞ্জরিকা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তৎক্ষণাৎ মুখ ফুটে কিচ্ছুটি বলতে পারল না। অজান্তেই গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সময় নিয়ে কম্পিত গলায় আওড়ালো, আজও আপনি আপনার মায়ের ছেলে থেকে গেলেন আরুষ শেখ। আমি আপনাকে ভালোবেসে জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। আপনি খুব পস্তাবেন, আপনাকে পস্তাতেই হবে। আরুষ ততক্ষণে সদর দরজা দিয়ে শেখ বাড়ি ত্যাগ করেছে। গুঞ্জনের কথাগুলো শুনল কি? অভিমান একপাক্ষিক হলে তা পুনরায় ভাঙার যোগ্য, কিন্তু সেটা যদি হয় দ্বিপাক্ষিক, তবে স্বাগতম আপনাকে ভালোবাসার ডায়েরি চ্যানেলে, যেখানে প্রতিটা গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি আর না বলা কিছু আবেগ। কখনো হাসি, কখনো কষ্ট, আবার কখনো এমন কিছু অনুভূতি যা হয়তো আপনার জীবনকেও ছুঁয়ে যাবে। তাই নিত্য নতুন ভালোবাসার গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ সকলের দিন শুরু হয়েছে ব্যস্ততার হাত ধরে। কেউ বসার ফুরসতটুকুও পাচ্ছে না। একটা বিয়ে বাড়ির কাজ তো আর কম নয়। গুঞ্জরিকা সকাল থেকে এটা সেটা কাজ ধরেই ছুটছে এদিকে সেদিকে। অদিতির বিয়ের জন্য প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। অদিতিকে বিয়ের জন্য প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। গুঞ্জরিকা এই দায়িত্ব নিতে ইতস্তত বোধ করছিল। আজকের দিনে অন্তত সে কোনো প্রকার ঝামেলা বাঁধাতে চায় না, আর না কারো কটু কথা শুনতে চায়।
কিন্তু অদিতি ছিল নাছোড়বান্দা, তাই এক প্রকার বাধ্য হয়েই রাজি হয়েছে। ঘড়ির কাঁটার দখলদারিত্ব এখন 11টার ঘরে। অদিতিকে গোসল করিয়ে কক্ষে রেখে মাত্রই বেরিয়েছে কুঞ্জরিকা। নিজে পরিপাটি হয়ে একেবারে আসবে এই কক্ষে। যাত্রী না এলে তো শাড়ি সহ গহনা কিছুই পাবে না। সাজুগুজু করাবে কি দিয়ে? সময় তো ক্রমশ পেরিয়ে চলেছে, তার থেকে ওদিকের কাজ গুছিয়ে আসাই ভালো। গুঞ্জরিকা নিজের কক্ষের দিকে হাঁটা ধরল। অমনি কর্ণগোচর হলো আরুষের কণ্ঠস্বর, ডাকছে ওকেই। গুঞ্জন, কোথায় তুমি? আমার নতুন সাদা পাঞ্জাবিটা কোথায়? খুঁজে পাচ্ছি না। আগের মতোই ডাক, আগের মতোই হাঁক ডাক আরুষের। যেন কত মাখো মাখো সম্পর্ক বিদ্যমান তাদের মধ্যে। আরুষের কক্ষ পেরোনোর সময় এক ঝলক তাকালো সেদিকে কুঞ্জরিকা। দেখলো ঘরের মধ্যে কাপড় চোপড় সব এলোমেলো। চন্দ্রা এবং আরুষ দুজনে মিলে খুঁজে চলেছে। গুঞ্জরিকা মুচকি হেসে পাশ কাটিয়ে চলে গেল। এসব দেখার মতো অত সময় আপাতত হাতে নেই। সবাই নতুন অভ্যাস গড়ে তুলুক। মানুষ হয়ে কারোর আশ্রয়ে বাঁচতে নেই। পরবর্তীতে সেই আশ্রয় হারিয়ে গেলে মানুষের মন মরে যায়। একটা সময় পরে তাকে জীবন্ত লাশ ঘোষণা করা হয়। আর যাই হোক, কুঞ্জরিকা কখনো নিজের শত্রুরও খারাপ চায় না। সেখানে মানুষটা তো তার স্বামী ছিল। যদিও সেই সম্পর্ক এখন আপন পরের মধ্যস্থলে ঝুলে আছে, এখন আপন পরের নেই কোনো ভবিষ্যৎ, কিন্তু ছিল তো। যেই স্পর্শ স্বেচ্ছায় নিজের অঙ্গে ধারণ করেছে, সেটা মুছে ফেলার সাধ্য তো ওর নেই। মধ্যিখানে পেরিয়েছে বেশ অনেকটা সময়। দুপুর হতে চলল। বরযাত্রী আসার সময় হয়ে আসছে। বরের থালা গোছানো সহ ওদিকে সব কাজ সেরে মাত্রই গোসল করে কক্ষে এসেছে কুঞ্জরিকা। নিজেকে পরিপাটি করতে নিযুক্ত। শরীরে একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি জড়িয়েছে। ফর্সা শরীরের রংটা বড্ড মানিয়েছে। ঠিক সেই সময় দরজায় করাঘাতের শব্দ শোনা গেল। গুঞ্জরিকা ব্যস্ত গলায় বলল, ভিতরে আসুন। কথাটা বলেই পুনরায় নিজের কাজে মনোনিবেশ করলো। দেখলো না অবধি কে এসেছে, শুধু অনুভব করলো কারো উপস্থিতি। তক্ষুনি টেবিলের উপর রাখা ছোট্ট আয়নায় আরো একটা মুখমণ্ডল প্রতিবিম্ব ফুটে উঠল। কুঞ্জরিকার চুলে চালানো হাতটা থেমে গেল। তীক্ষ্ণ দৃষ্টি তাক করলো আয়নার ভেতর দিয়ে। এতে একে অপরের মুখের হাসি পারল। কুঞ্জরিকা পিছু ফিরে দাঁড়ালো, হাতে থাকা চিরুনিটা আলগোছে টেবিলে রাখলো। নজরে এলো অপর পক্ষের হাতে থাকা একটা লাল টকটকে শাড়ি। আর এতেই মসৃণ কপাল গুটিয়ে গেল। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে, পরক্ষণেই মুচকি হাসলো। ওটা ফিরিয়ে নিয়ে যান শেখবাবু। আরুষের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। নিঃশব্দে শাড়িটা পালঙ্কের উপর রাখলো। পরপরই কুঞ্জরিকার দিকে তাকালো। নেত্রযুগলে ছড়ালো মুগ্ধতা। বাম ভুরু তুলে অভিভূত হয়ে আওড়ালো। মাশাল্লাহ। দাঁড়ালো না আর, উল্টো ঘুরিয়ে হাঁটা ধরলো। এমন অদ্ভুত ব্যবহারে কুঞ্জরিকা একটু অবাক হলো বইকি। পিছন থেকে বলে উঠল, আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। নিয়ে যান আপনারা শাড়িটা। ওটা কখনো আমার শরীর স্পর্শ করতে পারবে না। থমকে দাঁড়িয়ে পড়ল আরুষ। বড় একটা শ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে পিছনে দেখলো। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, কেন? আমার স্পর্শ আছে তাই? গুঞ্জরিকা নরম হলো না, সেভাবেই বলল, জি তাই। নগর থেকে খুব স্বাদ করে আনিয়েছে তোমার জন্য। আজ এটা বড় গুঞ্জন, শেষ অনুরোধটুকু রাখো। আর কখনো আবদার করবো না। তোমাকে লাল শাড়িতে দেখার ইচ্ছেটুকু অপূর্ণ রাখতে চাই না। গুঞ্জরিকার কুচকানো কপাল সমতল হয়ে এলো। শীতলতা খেলে গেল চোখ দুটোতে। থমকালো হৃদস্পন্দন। বক্ষ পিঞ্জরে এক ঝাঁক মুক্ত প্রজাপতি আটকে রইল। ওড়ার সুযোগ পেল না। আরো বড্ড আশা নিয়ে চেয়ে আছে। গুঞ্জরিকার মন বলছে, জীবন তো একটাই গুঞ্জ, সব মানিয়ে গুছিয়ে থেকে যা। ভাগ্যের উপর জোর দেখাস না। ভালোবাসার উপরে আর কিছু আছে নাকি? অপর দিকের মস্তিষ্ক বলে তুই বড় মূর্খ গুঞ্জন। তোর ক্ষত সৃষ্টিকারীর কাছে ক্ষতের ঔষধ চাইছিস। ওই ক্ষত কি আদৌ নিরাময় হবে? সময়ের সাথে সাথে তো ক্ষতের পরিমাণও বাড়বে, গভীর হবে, তোকে গ্রাস করে ফেলবে। তুই মরণ যন্ত্রণায় দগ্ধ হয়ে পড়ে চলবি নিমেষে, কিন্তু মুক্তি মিলবে না। জেনে বুঝে আবারও বিষ পান করবি, বুক জ্বালা সইতে পারবি তো? গুঞ্জরিকার নিজেকে কেমন পাগল পাগল অনুভূত হলো। মন মস্তিষ্কে নীরব যুদ্ধে দিশে হারা লাগলো। রাগ জমলো আরুষের উপরে। ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় কর্কশ গলায় চিৎকার করে উঠল, আপনি আসবেন না আমার সামনে, আমাকে বাঁচতে দিন। নিয়ে যান ওই শাড়ি। লাল রং আজ থেকে আমার জন্য হারাম। ঘোষণা করলাম, সব লাল ত্যাগ করলাম আমি।
মুখের কথা শেষ করে পা জোড়া জোরপূর্বক টেনে ঘর থেকে প্রস্থান করলো কুঞ্জরিকা। একটা বার পিছু ফিরে দেখলো না। আরুষের মুখাবয়ব জুড়ে অসহায়ত্বের ভিড় জমল। করুণ চোখে মেয়েটার যাওয়ার দিকে চেয়ে রইল। চৌখাটের ওপাশেই চন্দ্রা দাঁড়িয়ে আছে। গুঞ্জরিকা সেদিকে পাত্তা দিল না, পাশ কাটিয়ে চলে গেল। চন্দ্রা আরুষের দিকে তাকিয়ে অবজ্ঞার স্বরে হাসল। অথচ এটা আমারও প্রাপ্য ছিল। আপনার আমা বলেছিলেন, তোমার সব আবদার ভালোবাসার সকল স্বাদ আমার ছেলে মিটিয়ে দেবে। এভাবেই বুঝি মিটবে? এত বড় বাড়ি, এত টাকা পয়সা থাকতেও আমার কপালে একটা নতুন শাড়ি জুটল না বিয়ে উপলক্ষে। আমাকে পরিবারের সদস্য হিসেবে গণ্য করা হলো না। বোকা আমি, সারা জীবন সকলের দাবার গুটিই রয়ে গেলাম। একজনের সাথে করা অপরাধ আমার গলায় বিষ ব্যথার ন্যায় আটকে রয়ে গেল। তার মুক্তি মিললেও আমার মিলল না। পণ্যের মতো বিক্রি করা হলো আমাকে। মামা চিনল টাকা, আর আমি পড়লাম চাঁতা কলে, সারাক্ষণ পিষে চলেছি। নরম নিরস গলায় কথাগুলো বলেই হনহনিয়ে ওখান থেকে চলে গেল চন্দ্রা। আরুষের প্রথমে কিছুই বোধগম্য হলো না। যখন মস্তিষ্ক সবটা উপলব্ধি করতে পারলো, তখন মায়ের উপর জন্মানো বিতৃষ্ণার পারদ বাড়লো। আঁখি চোরা ঝাপসা হয়ে এলো। বিড়বিড় করে আওড়ালো, আপনি আর কত নিচে নামবেন আম্মা? আমার মৃত্যু কি পারবে আপনার এই কুটিলতা থামাতে? ধরনীর বুকে সাজ নেমেছে। চৌধুরী বাড়ি আজ মেতেছে উৎসবের আমেজে। নতুন বউ বাড়িতে এসেছে কিছুক্ষণ আগেই। অদিতিকে বসার ঘরে সোফায় বসিয়ে রাখা হয়েছে। রাত হলেও পাড়া প্রতিবেশীরা ভিড় জমিয়েছে নতুন বউ দেখতে। ওদিকে কন্যাদানের পর থেকে একভাবে কেঁদে কুটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে অদিতি। এখানে তেমন কেউই পরিচিত নয়। কামনা আপা এসেছে ওদের সাথে, কিন্তু তারও খোঁজ নেই কোনো। কোথায় আছে কে জানে। কোনো কিছুকে পরোয়া না করা অদিতি আজ উদ্বিগ্ন। নতুন জায়গা, নতুন মানুষের কথাগুলো হজম করার শক্তি দিক আল্লাহ। এক একজন এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, যেন বউ নয় পণ্য দেখতে এসেছে। কত শত খুঁত ধরে চলেছে, কথা শুনিয়ে চলেছে। অদিতির ধৈর্য শক্তির চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে আজ সকলে। মুখ ফসকে কিছু বলে বসলেই বিপদ। জোরপূর্বক মুখে হাসি টেনে অনুভূতিহীন পাথরের মতো বসে আছে মেয়েটা। এই পর্যায়ে অদিতির সামনে এসে দাঁড়ালো মধ্যবয়স্ক একজন নারী, সম্পর্কে রবির ফুপিমণি। পরিহিত পোশাকে আভিজাত্যের ছোঁয়া বিদ্যমান। শানিত দৃষ্টিতে অদিতিকে নিচ থেকে উপর অব্দি পরখ করলেন। ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়লেন, হাসতেও জানো না? এই বিয়েতে তুমি খুশি নও? রসকসহীন কণ্ঠস্বর ভদ্রমহিলার। অদিতি দ্রুত দুদিকে মাথা নাড়ল, ক্লান্ত বদনে অনিচ্ছাকৃত হাসি ফুটিয়ে তুলল। রিনরিনে কণ্ঠস্বরে জবাব দিল, জি পারি। ভদ্রমহিলা এইবার অধিকতর শক্ত গলায় বললেন, তাহলে হাসছো না যে? বাড়ি থেকে নিষেধাজ্ঞা জারি করে আছে নাকি? অদিতির ধৈর্যের পারদ ক্রমশ ক্ষয়ে আসছে। মুখের হাসিটুকু মিলিয়ে যেতে চাইলেও ধরে রাখলো। ততক্ষণে পিছন থেকে ভেসে এলো একটা নারী কণ্ঠ। রেখাপা, আপনার বিয়ের সময় আপনি 2 দিন ভাত খেয়েছিলেন না বাবার বাড়ির শোকে। সেখানে আমার বৌবধূ শুধু একটু মন ভার করেই আছে। আর হাসতে না জানলে সমস্যা কোথায়? শিখিয়ে দেওয়ার জন্য তো আমি আছি। অদিতি সহ ওখানে উপস্থিত সকলে পিছনে ফিরে দেখলো। হাসি মুখে দাঁড়িয়ে আছেন চৌধুরী বাড়ির বড় বউ লাবণ্য চৌধুরী। অদিতি চিনল মানুষটাকে। যখন পালকি থেকে নেমেছিল তখন এই মানুষটাই মিষ্টি খাইয়ে ঘরে তুলেছিলেন। রবির মা, নিজের শাশুড়ি আম্মা। অদিতির অধৈর্য কোলে হাসি ফুটে উঠল। রেখা চৌধুরী ঠোঁট বাঁকিয়ে অনাদরের সহিত বললেন, আপনি তো সর্বগুণী ভাবি, সব পারেন। লাবণ্য চৌধুরীর মুখে হাসি পারল। উত্তর দিলেন, জি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক কাজই পারি আপা। রেখা চৌধুরী কথাগুলো শুনলেন, তবে প্রত্যুত্তর করলেন না। ঘট ঘট পায়ে হেঁটে প্রস্থান করলেন। লাবণ্য চৌধুরী এগিয়ে এসে অদিতির সম্মুখে দাঁড়ালেন, বললেন, কক্ষে চলো বৌমা, তোমাকে দেখে বড্ড ক্লান্ত মনে হচ্ছে। রবিও বন্ধুদের আনতে স্টেশনে গিয়েছে, চলে আসবে একটু পরেই। অদিতির আননের কৃতজ্ঞতার রেশ ছড়ালো। এতক্ষণে এটার অপেক্ষাতেই ছিল। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে মেয়েটার, তবুও মুখ ফুটে কিছু বলার সাহস করতে পারছে না। আসার সময় ভাবিজান বারবার করে বলে দিয়েছেন মুখের অপব্যবহার না করতে।
মানুষের মধ্যে অনেক ভেদাভেদ আছে, কেউ প্রশংসায় পঞ্চমুখ হবে, তো কেউ খুঁত ধরে 2-10টা কথা শুনিয়ে দেবে। বিয়ের প্রথম কয়েকদিন যেন অদিতি একটু হজম করে নেয়, প্রয়োজনে এখন শব্দ বাঁচিয়ে পরবর্তীতে একসাথে ঢেলে দিবে। অদিতি সুযোগ পেতেই দ্রুত উঠে দাঁড়ালো। লাবণ্য চৌধুরী ওর কপালে চুমু এঁকে দিলেন। ওখানে অবস্থান করা সকলকে শুনিয়ে শুনিয়ে জোর গলায় বললেন, তুমি আবার বৌমা নও, আমার একমাত্র মেয়ে অতিথি শেখ। এই বাড়ির বড় মেয়ে তুমি। তোমার মা সবসময় তোমার পাশেই আছে। অদিতির লোচন জোড়া পানিতে টইটুম্বুর হয়ে উঠল। এত চমৎকার মনের মানুষটা ওর শাশুড়ি আম্মা, ভাবতেও মনোগহীনে সুখকর বসন্ত দোলা দিয়ে যাচ্ছে। এই জন্যেই বোধ হয় ভাবিজান বলতো, মানব জাতিকে এক পাল্লায় মাপা সম্ভব নয়। একই মানুষ অথচ কেউ মা হিসেবে ভালো, কিন্তু ফুপি চাচি হিসেবে ব্যতিক্রম। আবার একই শব্দ কিন্তু মানুষ ভেদে পরিবর্তন আসে। এই ধরিত্রী বড় বিচিত্র। এই বসুধা সম্পর্কে জানতে, এখানে বসবাসরত মানুষগুলোকে জানতে এক জীবন নেহায়েত কম পড়ে যাবে। মধ্যরাতে গ্রামখানা নিস্তব্ধ, অশরীরী এর মতো দাঁড়িয়ে আছে। দূরের বাড়িগুলো দেখে মনে হচ্ছে ভূত প্রেতের বসবাস সেখানে। প্রতিটা ঘরের লণ্ঠন নেভানো, প্রকৃতির বুক চেয়ে চলেছে ঝিরিঝিরি মারুত। অম্বরের মন ভার আজ, কালো কাদম্বিনীর ঘন ঘটা সেথায়। থেকে থেকে আসমান চিরে দুটির রেখা দেখা মিলেছে, আলোকিত হয়ে উঠেছে চারিদিক। এমন বৈরী আবহাওয়ার নদী পাড়ে একাকী বসে আছে আরুষ। জনমানব শূন্য নদীর চারপাশ, তটিনীর সলিল হাওয়ার সনে নৃত্য মজেছে। আরুষের দৃষ্টি নিবিষ্ট স্রোতস্বিনী তরঙ্গের। ছেলেটার এক হাতে জ্বলন্ত সিগারেট স্পষ্ট, যেটা দিয়ে কুণ্ডলি পাকিয়ে কালো ধোঁয়া উঠছে, পরক্ষণেই মিশে যাচ্ছে বেনামি পবনে। আরুষ আজ জীবনের প্রথমবারের মতোই ঠোঁট ছুঁয়েছে সিগারেট নামক বস্তুতে। অপর হাতে লাল রঙের শাড়িটা দৃশ্যমান, যেটা বুকের সাথে জড়িয়ে রেখেছে। ছেলেটার নাক মুখ লাল হয়ে আছে। এসেছিল নদীতে ঝাঁপ দিয়ে জীবনের ইতি টানতে, কিন্তু পারেনি এত বড় কাজটা করতে। অদৃশ্য একটা পিছু টান জাল বিছিয়ে আঁকড়ে রেখেছে ওকে। এই পর্যায়ে শাড়িটাতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল, সেভাবেই মুখের সাথে ধরে রাখলো। গাল বেয়ে বাড়িধারা নামলো, ভিজে চুপচুপে হয়ে গেল শাড়ির একাংশ। সেভাবেই পেরোলো কিয়ৎ সময়। অকস্মাৎ শাড়িটা সবুজ ঘাসের উপরে রাখলো আরুষ। পাশ থেকে দেশলাই কাঠি তুলে নিল, আগুন ধরিয়ে ছুঁড়ে দিল শাড়িটার দিকে। দাও দাও করে আগুন জ্বলে উঠল। এক চিত্তে চেয়ে রইল সেই দিকে। চোখের সামনে ঝড়ের গতিতে শাড়িটা পুড়ে চলল। শাড়িটার সাথে সাথে আরুষের শখ স্বপ্ন সব যেন পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। হঠাৎ আকাশ ফুঁড়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো, নিভিয়ে দিল জ্বলন্ত অগ্নিশিখা। 3.5 ভাগের 1 ভাগ অবশিষ্ট রইল। সেদিকে চেয়ে রক্তিম মুখমণ্ডলে হেসে ফেলল আরুষ। সিক্ত ঘাসের উপরে শরীর ছেড়ে দিল, আঁখি চোরা বুঝে নিল, বিড়বিড় করে আওড়ালো, শেষ স্মৃতি হিসেবে ওটুকু রয়ে গেলি, অথচ এটা বহনের শক্তি আর আমার মাঝে অবশিষ্ট নেই। চেনা পরিচিত মুখটা আজ বড্ড অপরিচিত। তোরা গুঞ্জনকে বলে দিস আমি অন্য এক জীবনে আর রোকেয়া শেখের গর্ভ থেকে জন্ম নিব না। কক্ষের দক্ষিণা দুয়ার খুলে রাখা, প্রশস্ত বারান্দা ডিঙিয়ে হুড়মুড়িয়ে প্রবেশ করছে মুঠো মুঠো ঠান্ডা হাওয়া। কক্ষের সর্বক্ষণ কাঁচা ফুলের সুগন্ধে ভরে উঠেছে। নিঃশ্বাসের সহিত মিশে সুখকর অনুভূতির দোলা দিয়ে যাচ্ছে। রাজকীয় পুষ্পে সজ্জিত পালঙ্কের মধ্যেখানে চুপচাপ বসে আছে অদিতি। কিছুক্ষণ আগেই ওকে খাইয়ে কক্ষে রেখে গেছে কয়েকজন মিলে। তখন থেকেই ঠায় বসে আছে মেয়েটা। লণ্ঠনের মৃদু আলোক রশ্মি ছড়িয়েছে চারপাশে, মুগ্ধ চোখে কক্ষের চারিদিকে দেখে চলেছে। অদিতি যখন সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত, তখন শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো পুরুষালী কণ্ঠস্বর। একা কি বিরক্ত হচ্ছেন? অদিতি চমকে উঠল, চকিতে পাশ ফিরল, দেখলো পালঙ্কের পাশে হাসি মুখে রবি দাঁড়িয়ে আছে। কখন এসেছে মানুষটা? দরজার দিকে আর দৃষ্টিতে তাকালো। ওটা বন্ধ করা। এত কিসের ভাবনায় মত্ত ছিল যে একটা মানুষের উপস্থিতি একটুও অনুভব করতে পারেনি। ভীষণ লজ্জায় পড়ল মেয়েটা। চোখ নামিয়ে রিনরিনে গলায় বলল, না, ঠিক আছে। অদিতি জবাব দিল, তবে ওকে অবাক করে দিয়ে রবি হেসে উঠল। মেয়েটা হকচকিয়ে গেল। এখানে হাসার মতো কি বলল? রবি সময় নিয়ে হাসি থামালো, বিজ্ঞদের মতো করে বলল, আপনি কি কোনোভাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন রাগিনী? যদি সেটার ইচ্ছা থাকে তাহলে বলবো না।
আমি যেই ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছি সেটা ধরে রাখুন। আপনার সাথে এমন নরম সরম কণ্ঠস্বর মানায় না। ওই কঠিন গলার আওয়াজটা ছাড়া আপনি অসম্পূর্ণ। আমি আম্মার থেকে সবটা শুনেছি। চিন্তা করবেন না, পরবর্তীতে আর কখনো এরকম ঘটনার সম্মুখীন হতে হবে না আপনাকে। আমি ওরকম বিভ্রান্তকর ঘটনার জন্য দুঃখিত। অদিতি অবাকে শীর্ষে পৌঁছেছে। নেত্র যুগলে ছড়িয়েছে পাহাড় সম মুগ্ধতা। রবির রূপের মুগ্ধতা তাকে বশ করতে পারেনি। পুরুষ মানুষের রূপ দিয়ে কি হবে? চেহারা সৌন্দর্য সব তো ক্ষণস্থায়ী। এই আছে তো এই নেই। পুরুষ বাঁচে টাকায়, পুরুষ বাঁচে ব্যক্তিত্বে। একজন নারীর, একজন মানুষের সুন্দর ব্যক্তিত্বের উপর কিচ্ছু নেই। এই মুহূর্তে ঠিক সেই ব্যক্তিত্বেই মুগ্ধ হয়েছে অদিতি। ঠোঁটদয়ে মৃদু হাসি খেলে গেল। সেভাবেই মেয়েটা বলল। আপনি একজন মানুষ হিসেবে অসাধারণ। রবি অধর ছড়িয়ে হাসল। কি জানি। আচ্ছা, আপনার পরিহিত শাড়ি পরিবর্তন করা প্রয়োজন, তাই না? আমি শাড়ি দিচ্ছি, আপনি পরিবর্তন করে আসুন। অনেকক্ষণ এভাবে আছেন। অদিতি এতক্ষণে খেয়াল করলো রবির শরীরে বিয়ের পাঞ্জাবি পাজামা নেই। তার মানে সব পরিবর্তন করেই স্টেশনে গিয়েছিল। ওর নিজেরও ভীষণ অস্বস্তি লাগছে শাড়িতে। ভারী শাড়িটা খুলতে পারলেই বাঁচে। অদিতি মাথা নেড়ে সম্মতি দিল। সেটা লক্ষ্য করতেই পাশের টেবিল থেকে লণ্ঠন তুলে দিল রবি। পায়ে পায়ে আলমারির দিকে অগ্রসর হলো। ফিরে এলো একটা গোলাপি রঙের সুতির শাড়ি, ব্লাউজ এবং পেটিকোট নিয়ে। পালঙ্কের একপাশে রাখলো। ছোট্ট করে বলল, বাথরুম থেকে শাড়ি পরিবর্তন করে বারান্দায় আসুন। আজ পূর্ণিমা, জ্যোৎস্না বিলাস করি দুজনে মিলে। অদিতি মুচকি হাসলো। আচ্ছা। রবি চলে গেল বারান্দায়। অদিতি পালঙ্ক থেকে নেমে দাঁড়ালো। লণ্ঠন আর শাড়ি হাতে বাথরুমের দিকে হাঁটা ধরল। চন্দ্রালোকিত রাত্রি। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে নিজেদের খুইয়ে বসেছে একজোড়া কপোতি। বৃষ্টির পরে আকাশ এখন স্বচ্ছ, প্রকৃতি নিস্তব্ধ। চাঁদের মিষ্টি আলোয় আলোকিত ধরিত্রী। শীত শীত একটা হাওয়া বয়ে চলেছে, ক্ষণে ক্ষণে শরীর ছুঁয়ে যাচ্ছে। বারান্দায় পাশাপাশি দাঁড়িয়ে অদিতি এবং রবি। দুজনের মধ্যিখানে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখা আছে। ঘড়ির কাঁটার দখলদারিত্ব একটার ঘরে। মধ্যরাতে সচরাচর গ্রামের মানুষেরা তন্দ্রাচ্ছন্ন থাকে, সেখানে চৌধুরী বাড়ি একটু ব্যতিক্রম বই কি। অদিতি নীল অম্বরে চেয়ে আওড়ালো। আজকের আকাশটা ভীষণ সুন্দর। ঠিক আপনার মতোই। রবি দৃষ্টি নিবিষ্ট দূর আকাশের শশীর দিকে। সেদিকে তাকিয়েই বলল কথাটা। অদিতি নিজেও চোখ সরালো না, কেবল হাসলো। মশকরা করছেন? আপাতত না। সন্ধ্যার আলোচনায় বড়দের থেকে জানার সুযোগ হলো আপনি নাকি এখন বিয়ে করতে চাননি। জোরপূর্বক আমাকে দেখতে নিয়ে যাওয়া হয়েছিল আপনাকে। প্রশ্নটা করে উত্তরে আশায় রইল অদিতি। রবি তৎক্ষণাৎ কিছু বলল না। বেশ কিছুক্ষণ নিশ্চুপ রইল। অতঃপর জবাব দিল, বিয়ে শব্দটার সাথে এখনই জড়াতে ইচ্ছে ছিল না, কিন্তু আপনাকে দেখার পরে ফিরে আসার সাধ্য হয়নি। আচ্ছা। ছোট্ট কথাটা বলে চুপ হয়ে গেল অদিতি। রবি নিজেও কিছু বলল না। দুজন আর চোখে তাকালো। দৃষ্টিতে দৃষ্টি মিলল কিয়ৎ সময়ের জন্য। নীরবে নিভৃতে সময় পেরিয়ে চলল। নব দম্পতির সঙ্গী হলো প্রকৃতি। একে অপরকে বোঝার জন্য তারা নীরবতার আশ্রয় নিল। সব যদি মুখে বলেই বোঝাতে হয়, তাহলে সম্পর্কের বাঁধন আর শক্ত হলো কোথায়? কিছু শব্দ, কিছু অনুভূতি না হয় অব্যক্ত থাক, অপরপক্ষ বিচক্ষণতার সাথে ভালোবাসা দিয়ে নতুবা যত্ন করে সেগুলো উপলব্ধি করুক। সব যে মুখে বলতে নেই,